যতদিন যাচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থাটা আরও গুরুতর একটা জায়গায় গিয়ে ঠেকছে এবং রাস্তাঘাটে মাঠে ঘাটে মহিলাদের ওপর অত্যাচার তো লেগেই থাকে আমরা জানি। কিন্তু আজকের বিষয়টা নিয়ে বলবো, পরশুদিন পুরুলিয়ায় আনন্দমঠ সরকারি হোম, পুরুলিয়ার শিমুলিয়ায় সরকারি হোম, সেখানে দিনের পর দিন পুরুলিয়া জেলার তামতা থানা দিনের পর দিন সেখানে যারা মা বাবাহীন আশ্রয়হীন যেসব বাচ্চারা থাকে সেই বাচ্চাদের ওটা হোম। এবং সেখানে দুদিন আগে দুটি বাচ্চা মেয়ে ভর্তি হয়েছিল হসপিটালে এবং তার কাছ থেকে জানা যায় যে দিনের পর দিন সেই হোমে শারীরিক অত্যাচার চলতো এবং দিনের পর দিন শারীরিক অত্যাচার চলতো এবং সেখানে সুপার, যে হোমে যে সুপার আছে সেই সুপার পুরো বিষয়টা জানতো এবং বাইরে থেকে লোক আসতো সেই হোমের যে বাচ্চাগুলো আছে, মেয়েগুলো আছে, মেয়েদের ওপর শারীরিক অত্যাচার। এবং তারপরে পুলিশ প্রশাসনকে আমাদের পুরুলিয়া থেকে যারা মহিলাদের টিম আছে তারা প্রশাসনকে পুরো ব্যাপারটা জানায় এবং প্রশাসন পুরোপুরিভাবে জিনিসটাকে অবহেলা করে এবং তারপরে মাঝখান থেকে যে দুজন অভিযুক্তকারিণী যে ছিল তাদেরকে সেই হোম থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। যে কেন তারা অভিযোগ করেছে, কেন তারা ভেতরে যে তাদের ওপর দিয়ে অত্যাচার হতো, শারীরিক নির্যাতন হতো, সেই জন্য তাদেরকে ছুটি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ধরে নিচ্ছি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা জানি না তাদেরকে নিখোঁজ করে দেওয়া হয়েছে কি না। এবং সেখানে এখনো পর্যন্ত যে বাইরে থেকে আসতো সেই দুটো বাচ্চা যারা অভিযোগ করেছে, আপনারা জানবেন যে কিছুদিন আগেও কোনো একটা মিডিয়াতে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, শিশির কাকু বলে কাউকে একটা ওরা বলেছিল, এখানে সেখানকার সুপারের নাম করেছিল, যাদের যাদের কথা বলেছিল তাদের এখনো পর্যন্ত পুলিশ কিচ্ছু করেনি। এবং এই জিনিসটা গত 6-7 বছর ধরে বামফ্রন্টের আমলেও চলেছে, এখনও চলছে এবং পর্যায়ক্রমে চলে আসছে। এই নিয়ে আগেও এরা আন্দোলন করেছিল, এখান থেকে 3-4টে মেয়ে তাদেরকে অত্যাচার করতে বলে তারা পালিয়ে গেছিল, সেই সময় আমি পুরুলিয়াতে গিয়েছিলাম। এবং আবার ঘটনাটা সামনে এসে 2-3 দিন আগে, কালকে মহিলা মোর্চা থেকে একজন আমাদের প্রেসিডেন্ট তিনি বিক্ষোভ আন্দোলন করেছিলেন এবং আজকে সকালে তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। যে মহিলারা বলেছিল সবাই মিলে একসাথে তারা বিক্ষোভ আন্দোলন করবে, সেই জন্য আজকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় কাবেরী চট্টোপাধ্যায়কে। এবং কিছুক্ষণ আমি থানাতে কথা বলেছি, কিছুক্ষণ আগে সে বাড়িতে পৌঁছেছে। তার মানে অভিযোগকারী যারা দুজন রয়েছে তাদের ওপর এত টর্চার হচ্ছে, বাইরে থেকে লোক সেই হোমের মধ্যে ঢুকছে, সরকারি হোম, প্রশাসন এখানে চুপ করে আছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং ওই সরকারি হোমের মধ্যে একটা পুলিশ ফাঁড়ি ছিল, কিন্তু সেই পুলিশ ফাঁড়িটাও এখন উঠে গেছে, কারণ পুলিশের চোখের সামনে যদি সেটা দেখা যায় সেটা তো খুব লজ্জা লাগবে। সেই জন্য পুলিশ ফাঁড়িটা তুলে নিয়েছে। কেন পুলিশ ফাঁড়ি তুলে নিয়েছে? একটা হোমে বাচ্চারা থাকে যেখানে তাদের মা বাবাহীন বা যাই হোক তাদের সমস্যার জন্য তাদেরকে এখানে যারা পালিয়ে গেছে বা এদিক ওদিক চলে গেছে সেই হোমে তাদেরকে রাখা হচ্ছে, সেখানে সুরক্ষা পাবে বাচ্চাগুলো, মেয়েরা সেখানে সুরক্ষা পাবে। সেখানে তাদেরকে সুরক্ষা না দিয়ে তাদের উপর বাইরে থেকে লোক ঢুকছে সেখানে অত্যাচার করার জন্য, শারীরিক নির্যাতন করবার জন্য। আর এখানে যখন তারা যখন আমাদের বিজেপি কর্মীরা যখন সেখানে অভিযোগ জানাতে যাচ্ছে, সেখানে তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না এবং সেখানে বিজেপি কর্মীদেরকে কেস দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে। সরকারি হোম তার মানে সুরক্ষা নেই, সরকারি হোমও ইনসিকিওর। আজকে কাউকে যদি আমরা মনে করি যে সরকারি হোমে তাকে রেখে দেবো, সেটাও আজকের ডেটে কোনো সুরক্ষা নেই। তো সেই জন্য আপনাদের কাছে আজকে এটা জানানো যে যারা যারা এখানে জড়িত আছে প্রত্যেকের শাস্তি চাই, সুপারের শাস্তি চাই। এবং যারা যারা এই বাইরে থেকে এসে শারীরিক নির্যাতন চালাতো মেয়েগুলোর ওপরে, তাদের পুরোপুরিভাবে শাস্তি চাই। এবং এই যে দুজন অভিযুক্তকারিণী যাদের ওপরে এই টর্চার হয়েছিল, অত্যাচার করেছিল, তারা যাতে কোথায়, তাদেরকে কেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, কিসের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি কি যদি তাদেরকে জিজ্ঞেস করি, আমরা যদি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে তারা কেন তাদেরকে ওপর অত্যাচার করতো, কেন তারা প্রতিবাদ করেছে, কেন তারা আওয়াজ তুলেছে,
তাই জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইবো তাদেরকে নিয়ে আসা হোক এবং পুরোপুরিভাবে যারা দোষী আছে তাদের পুরোপুরিভাবে শাস্তি হোক। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে আন্দোলন করবে এবং আমিও যাব পুরুলিয়া যাব বলেছি এবং সেই হোমে দেখব, হোমের ব্যবস্থা দেখব, হোমে কোথায় কি হচ্ছিল না হচ্ছিল প্রশাসনের সাথে কথা বলবো। জেলার যারা প্রশাসনের তরফে পদাধিকারী আছেন, যে ডিএম আছেন, যারা আছেন তাদের সাথে পর্যন্ত কথা বলবো। এই ধরনের জিনিস দিনের পর দিন চলতে দেওয়া যায় না, এটাই আমার মুখ্য বক্তব্য ছিল। এছাড়াও আজকে একটা বক্তব্য শুনছিলাম অভিষেক ব্যানার্জির, উনি বলছেন তৃণমূল করলে তৃণমূল কি বুকের পাটা আছে তাদের তৃণমূল করে, এরকম একটা কিছু কথা বলছিলেন। আর না হলে বাড়িতে শাড়ি আর চুড়ি পরে বসে থাকো। শাড়ি পরে বসে থাকো, শাড়ি পরেন না? বাংলার যিনি মুখ্যমন্ত্রী, যিনি ওনার পিসি হয়, তিনি শাড়ি পরেন না? তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, একজন মহিলা। কাকে অপমান করা হয়? তার পিসিকে অপমান করা হয় না? আজকে চুড়ি পরার কথা বলছে, চুড়ি আমরা পরি না? আমি তো শাড়ি পরি, আমি তো চুড়িও পরি। তাহলে শাড়ি চুড়ি পরলেই তাকে বাড়িতে বসে মহিলাদের অপমান? 4 থেকে 5 কোটি আমাদের পশ্চিমবঙ্গে মহিলা, 50% মহিলা আছে। তুমি কে হে যে তুমি 5 কোটি মহিলাকে আক্রমণ করতে পারো শাড়ি নিয়ে, চুড়ি নিয়ে? তার মানে কি তোমার পিসি একমাত্র শাড়ি পরা থাকবে আর চুড়ি পরা থাকবে তোমার সোনার বৌমা? তোমার সোনা বৌমা চুড়ি পরে থাকবে আর পিসি শাড়ি পরে থাকবে, এই দুটোরাই রাজ্যে থাকবে আর বাকিরা কেউ থাকবে না, কোনো মহিলা থাকবে না? তুমি কে হে? একজন এমপি আছো, আর কে আছো? ভাইপো ভাইপো করো, ভাইপো নামটা বলতে পারো। আমি বলছি ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, বেশি বলবো না, কারণ সে ডিজার্ভ করে না, ভাইপোটাই ডিজার্ভ করে। তার নামটা মুখে দুবার নিতে ইচ্ছে করে না, কেউ নিতে চাইবে না, কারণ তার কোনো কিছু নেই, সে এতদিন পর্যন্ত কোনো কাজ করেনি। এবার ওনার যা করার উনি বারবার বলেন না যে অভিষেক নামটা নিক, একবারই নিলাম, দুবার নাম নিতে কারোর ইচ্ছে করে না। যা করবার থাকবে করে নেবে। কি করে সাহস হয় ওনার যে এতগুলো মেয়েকে যে শাড়ি পরে আর চুড়ি পরে ঘরে বসে থাকো, শাড়ি চুড়ি পরে বাংলার মহিলারা থাকে। আমি শাড়ি পরি, আমার মাও শাড়ি পরতেন, আমি চুড়ি পরি, বাংলার মেয়েরা চুড়ি পরে। চুড়ি পরা শাড়ি পরা মেয়েকে অপমান করতে পারে না। শাড়ি তো ওনার পিসিও পরেন। তার মানে তুই বাংলার মুখ্যমন্ত্রীকেও তুমি অপমান করছো নাকি বাংলার মুখ্যমন্ত্রীকে একজন পিসিকে শাড়ি পরার, চুড়িতে সোনার বৌমা, সোনার চুড়ি পরা বৌমাকে শুধু ছাড়? এই জন্য এদের অবস্থা হয়ে গেছে, নিজের পায়ের তলার মাটি চলে যাচ্ছে একের পর এক। বিষ্ণুপুরে কদিন আগে যে একজন পেটে বাচ্চা ছিল, তার লাথি মেরে, সে কেন? সে সাংসদের নামে পোস্টার দিয়েছিল, অর্জুন সিং আরও যারা ছিলেন সাংসদের নামে পোস্টার দিয়েছিল। কেন তুমি পোস্টার দিয়েছো? তার জন্য তাকে লাথি মেরে তার গর্ভস্থ সন্তানকে পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এই হচ্ছে বাংলার অবস্থা। আজকে মাতৃগর্ভ থেকে তো ছেলে মেয়ে সবাই জন্ম নেয়, সেও তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, সেই মায়ের আরেক মায়ের গর্ভ নষ্ট করছে লাথি মেরে। তৃণমূলের এই অবস্থা হয়ে গেছে। আগামী দিনে প্রত্যেক বিচার হবে। আগামী দিনে বাংলার মহিলারা আগামী দিনে তার জবাব দেবে। 2019-এ যেরকমভাবে লোকসভায় বাংলার মহিলারা বটি, কাটারি, খুন্তি, যা নিয়ে, শিলনোড়া যা নিয়ে বেরিয়েছিল নিজের বুথ আটকাতে, যে ভোট আমরা দেব, কেউ আসবে না, 2021-এও বাংলার মহিলারা এভাবেই থাকবে। তৃণমূলকে ওরা এখনই বরখাস্ত করে দিয়েছে, মন থেকে ফেলে দিয়েছে। এবং মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিবর্তনের সময় 2011-তে অনেক কিছু আশা করেছিল মহিলারা। আজকে 2021-এ মহিলাদের সব কিছু স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী। বাংলায় সুরক্ষা নেই, নারী পাচারে 1 নম্বরে, শিশু পাচারে 1 নম্বরে, সব জায়গায় নারীদের অত্যাচার ধর্ষণে 1 নম্বরে, নারীদের নিখোঁজে 1 নম্বরে, সব কিছুতে এগিয়ে বাংলা করে দিয়েছে মহিলাদেরকে, এইভাবে শেষ করে দিয়েছে। সেই জন্য আমরা চাই যে 2021-এ মহিলারা, নারী শক্তি আলোর দিকে এগিয়ে যাক এবং নারীরাই পারবে। মা দুর্গা যেরকম তার 10 হাত সবাইকে দিয়ে, সবাই 10টা অস্ত্র দিয়েছিলেন,
যে অশুভ শক্তিকে বধ করতে। 2021-এও নারীরাই এই অশুভ শক্তিকে বধ করবে। কিছু আছে আজকে রাজ্যপালের অপসারণ দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন শুভেন্দু শেখর রায়, সাংবাদিক সম্মেলন করে বলছেন রাজ্যের বিরোধীদের হয়ে কাজ করছেন রাজ্যপাল, পুরো অভিযোগ তুলছেন তিনি, এবং তৃণমূলের সংসদীয় কমিটির তরফ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে রাজ্যপালকে অপসারণের জন্য। আপনারা কি বলবেন? এই প্রত্যেকটা সময় আমাদের যে রাজ্যপাল আছেন, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করছেন বলে ভেতরের যে গলদগুলো আছে, প্রশাসনের ভেতরে যে নাম করে করে পুলিশ অফিসারদের গলদগুলো আছে এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠেকেছে, আজকে সেইটা বলছেন বলে আজকে এদের এত জ্বলন হচ্ছে। আজকে রাষ্ট্রপতি কেন, আজকে আমেরিকায় চলে যাক উনি, আজকে যে কোনো রাষ্ট্রপতির কাছে যাক, রাজ্যপালকে ওনারা অপসারণ করতে পারবে না, কারণ নিজেদের লজ্জা ঢাকতে, নিজেদের দোষ ঢাকতে এই ধরনের কাজ করছে। এবং বারংবার এই রাজ্যপালকে কখনো ব্যক্তি আক্রমণ, কখনো সংঘবদ্ধ আক্রমণ, বিভিন্ন সময় তো শাসক দলের আক্রমণের মুখে পড়তে হয়েছে, এবং বিভিন্ন সময় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে, কালো পতাকা দেখানো হয়েছে। গণতন্ত্রের ক্ষেত্রে এই ছবিটা কতটা ভালো বিজ্ঞাপন? এটাই বলবো যে যে লোক রাজ্যপালকে মানে না, সংবিধানকে মানে না, তারা আবার বাংলায় বিরাজ করবে, সংবিধানের বড় বড় কথা বলে। সংবিধানই মানে না। রাজ্যপাল যখনই গেছে, রাজ্যপাল কালো পতাকা দেখানো আমাদের জেপি নাড্ডাজিকে যেভাবে তারা ঢিল ছুঁড়েছে, ইট পাটকেল ছুঁড়েছে, যেভাবে গাড়িগুলোকে একের পর এক নষ্ট করেছে, যেন মনে হচ্ছে পাকিস্তানে চলে গেছি আমরা, যেভাবে একের পর এক অ্যাটাক করেছে, এদের গণতন্ত্র বলে কিচ্ছু নেই। সেই জন্য রাজ্যপালকে রাজ্যপাল মানে না, তারা পুরো মানে বাংলাটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করছে। রাজ্যপাল তার নিজের সীমানায় থেকে বলছেন। রাজ্যপাল একজন বিজ্ঞ মানুষ, রাজ্যপাল একজন সংবিধান, আইন কানুন রাজ্যপাল খুব ভালো বোঝেন, এবং এত সুন্দর বোঝেন, ওনাকে শেখাতে হবে না যে ওনার কতটা কি করার আছে। উনি প্রত্যেকটা কথাতে বারবারই বলেন আমার যতটুকুনি সীমা আছে আমি বলছি, কিন্তু কথাটা সেটা না। খারাপ জিনিস যখন তাকে বলা হচ্ছে যে এটা তোমার খারাপ আছে ভাই, তুমি এটাকে সংশোধন করো, তারা খারাপটাকে সংশোধন করছে না, কে বলছে তাকে আক্রমণ করছে। তার মানে কি তাদের শোধরাবার কোনো ইচ্ছে নেই, তৃণমূল শোধরাবার কোনো রাস্তায় নেই, তৃণমূল পুরো আক্রমণের পথ ধরেছে, এবং এটাই সবচেয়ে মূল কারণ হয়েছে। এটা না শুধরে নিজেরা আক্রমণের পথ নিয়েছে বলে আগামী দিনে 2021-এ তৃণমূল পুরো চলে যাচ্ছে। চলে তো সরকার গেছেই, ধরে নিন চলে গেছে, এটার মধ্যে আর কিছু নেই, পিসি ভাইপো ছাড়া কেউ নেই, চলে যাচ্ছে আস্তে আস্তে। শুধু ওই সংবিধানের জন্য আরও 3-4 মাস থাকার কথা, ভোটের জন্য, সেই জন্য আছে। তৃণমূল শেষ, এবং মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছে। সেই জন্য দেখছেন না চারিদিকে এখন হঠাৎ করে সব বাড়ি বাড়িতে ভোট চাওয়ার মতন করে উনি যাচ্ছেন। আজকে হঠাৎ করে ওনার মনে পড়ল যে বাড়িতে সবাইকে যেতে হবে, কতবার খাটিয়ায় বসে পড়ছেন, কোনো সময় আদিবাসীদের বাড়ি চলে যাচ্ছেন, দেখছেন কই এতদিন তো মনে ছিল না, এতদিন তো দুয়ারে দুয়ারে সরকার মনে ছিল না, কি পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, এসব কি পাড়ায় পাড়ায় সমাধান, পাড়ায় পাড়ায় থেকে মেরে ওনাদের তাড়ান, পাড়ায় পাড়ায় সমাধান করলে পাড়া থেকে মেরে তাড়ান, এ পাড়ার লোকেরাই বলবে। ভিডিও তো দেখেছি আমরা, মিডিয়াতেও আমরা দেখেছি যে মহিলারা পর্যন্ত বলছেন এখন এসছেন, এতদিন আমরা গেছি কিছু করেছেন, এখন ভোটের জন্য আপনারা দুয়ারে দুয়ারে সরকার দেখাচ্ছেন। পাড়ার পাড়ার মহিলারা তারাকে পাড়া থেকে তাড়াবেন। হ্যাঁ, দুজন স্বীকার করেছে, দুজনের মানে অসুস্থ ছিল, তারা পুরুলিয়া হসপিটালে ভর্তি ছিল, তারা অভিযোগ করেছে, দুজন করেছে, কিন্তু এই জিনিস অনেক বছর ধরে চলছে। শুধু এই দুজন তার মানে নয়, আরও অনেকে আছে। বিষয়টা নিয়ে আমি যাচ্ছি, আমি 3 তারিখে যাব, আমি ওখানে গিয়ে বিষয়টা দেখবো এবং কথা বলবো। আপনারা দুবারে দুবারে সরকারের যে কর্মসূচি সেটা কটাক্ষ করছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গিয়ে নিজেরাতে রান্না করেছে, যে কি বিধানসভা ভোটের আগে কৌশল বলবেন এটাকে? এসব
রান্না করে চা করে কিছু হবে না। দীঘার সামনে দাঁড়িয়ে উনি চা করেছিলেন, কোথায় গেল চায়ের দোকান? কোথায় গেল? মেদিনীপুর কোথায় গেছে? মেদিনীপুর তো বলে আর কিছু ওনাদের কাছে নেই। নন্দীগ্রাম সভা নিজেই ক্যান্সেল করে দিচ্ছেন ভয়ে। আবার বোলপুরে শান্তিনিকেতনে সেদিন দেখে এসেছেন, অমিত শাহ এসেছিলেন, কত লোক হয়েছিল, এবং সেখানে আজকে রান্না করতে গেছেন। মানে বুঝে গেছেন যে বীরভূমও হাতের বাইরে চলে গেছে। সেদিনকার পদযাত্রা দেখে বাইরে থেকে লোক এনে পদযাত্রা করতে হচ্ছে। আজকে যেখানে বিজেপি যাচ্ছে, আজকে তৃণমূল সেখানে ফলো করছে, সেখানে সভা করছে। আমরা আজকে যেখানে ব্যারাকপুরে শুভেন্দুদা এসেছিলেন, আবার শুনছি ব্যারাকপুরে নাকি সভা হবে, পাল্টা সভা। তো পেছনে পেছনে যাচ্ছেন। বিরোধীরা তো পেছনে থাকে জানি, কিন্তু শাসক বিরোধীদের পেছনে আছে, তার মানেই বুঝুন সরকারটার কি অবস্থা। এবং দিদি, আজকে যখন আপনি এখানে সাংবাদিক সম্মেলন করছেন, তখন দিল্লিতে আবার কৃষকদের সঙ্গে বৈঠক চলছে, সমাধান সূত্র আজকে বেরোতে পারে আশা রাখছেন? কৃষকদের হিতে, কৃষকদের জন্য, কৃষকদের পক্ষে এই আইন প্রধানমন্ত্রীজি কার্যকর করেছেন। কতজন দালাল বলুন কিছু আছে, কিছুটা নিজের রাজনৈতিক ফায়দা ওঠানোর জন্য কৃষকদেরকে ভুল বুঝিয়ে আজকে কৃষক আন্দোলনটা করাচ্ছে। এবং পুরোপুরিভাবে প্রধানমন্ত্রী বলছেন, নরেন্দ্র সিং তোমরজি বলছেন, অমিত শাহজি বলছেন, যে সবাই বলছেন আমরা কৃষকদের সাথে আলোচনা করতে প্রস্তুত, এবং আমরাও চাই যে কৃষক আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটে জায়গাতেই কৃষক আমাদের আগে। কৃষক ছাড়া আমাদের অন্ন জুটবে না। তা কৃষকরা সবসময় আগে থাকবে, কৃষকদের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত আছি, কিন্তু আলোচনার মাধ্যমেই হবে সেটা। আন্দোলন করে কিছু লোক, দালালরা, কিছু যারা ফোড়েবাজ রয়েছে, যারা ওখান থেকে টাকা খেত, তারা এই টাকাটা পাবে না বলে কৃষকদেরকে ভুল বুঝিয়ে কিছু কিছু লোক রাজনৈতিক ফায়দা তুলতে, এই যে কংগ্রেসের কথা বলুন না, এই তো আজকে রাহুল গান্ধী ছিলেন, কৃষকদেরকে তো বিশাল করে বলে গেলেন, এখানে কৃষকদের সাথে ছবি তুলে গেলেন, তারপরে কোথায় চলে গেল? বছরের শেষে চলে গেলেন ইতালিতে গিয়ে ছুটি কাটাচ্ছেন। এরা কি আদৌ কৃষকের পক্ষে, না নিজের রাজনৈতিক ফায়দার জন্য গেছে? প্রত্যেকটা লোক যারা গেছে রাজনৈতিক ফায়দার জন্য গেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকদের সাথে আছে, পাশে আছে। কৃষকরা যাতে এই দুর্যোগ থেকে, যে যাদেরকে ভুল বোঝাচ্ছে, এই দুর্যোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাক, এটা আমরা সবাই মিলে প্রার্থনা করি। কংগ্রেসের তরফ থেকে তো আজকে আক্রমণ করে কুমারী শালিকা বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ মেড দ্য ফার্ম রিলেটেড সেপারেট ট্যাক্স নাও, ইট হ্যাজ কল্ড দ্য ফার্মার্স अगेन টুডে, বাট হাউ উইল দে প্রসিড when the government refuses to compromise? আমি আবারও বলছি যে কৃষকদের সাথে কথা বলেই সমাধান সূত্র বেরোবে। এবং রাজনাথ সিংজিও বলেছেন যে আপনারা এটাকে নিয়ে দেখুন, আপনারা 1 বছর 2 বছর দেখুন, ইমপ্লিমেন্টেশনের পরে যদি কোনো রকম অসুবিধা হয় তখন আমরা কথা বলবো। কিন্তু সেটা তো আগে দেখতে হবে, তাদেরকে তো আসতেই দেওয়া হচ্ছে না। কিন্তু রাজনৈতিক লোক রাজনৈতিক স্বার্থে তাদেরকে আসতেই দিচ্ছে না, সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং আমরা জানি এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, ওনার কথাবার্তার কোনো সংস্কৃতি নেই। মনে হয় না আমরা বাংলায় বসবাস করছি। যে ধরনের ভাষা ইউজ করেন, যে ধরনের মহিলাদেরকে নিয়ে কথা বলেন, এবং আমাকে নিয়েও অনেক কথা বলেছেন, এবং আমার মনে হয় ওনার সাথে কথা বলা মানে বাংলার মহিলাদেরকে ছোট করা। কারণ বাংলার মহিলাদেরকে, বাংলাকে অনেক যথেষ্ট উনি ছোট করেন, এবং সারাক্ষণ হয়তো অন্য মুডে থাকেন, সকাল থেকে রাত অবধি হয়তো অন্য মুডে থাকেন, বিভিন্ন সময় দেখি দুলছেন, গান গাইছেন। উনি গান গাওয়া আর দোলা নিয়েই থাকুক। দেখুন, অমর্ত্যের ব্যাপার, উনি সম্মানীয় ব্যক্তি। অমর্ত্য সেনের ব্যাপারটা আমার মনে হয় বিশ্বভারতী দেখছে। এটা সম্পূর্ণ বিশ্বভারতী এবং অমর্ত্য সেনের ব্যাপার। এবং আমি একটা জিনিস আমার মনে হচ্ছে যে জাস্ট বলছি, আমরা অমর্ত্য সেনকে নিয়ে তো আমরা এত কথা বলছি, নিশ্চয়ই একজন ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি, তাকে নিয়ে আমরা এত কথা বলছি। অমর্ত্য সেনকে যখন কেউ আক্রমণ করছে কথা বলছি, আমরাই কথা বলছি এটা নিয়ে। কিন্তু আজকে যখন পুরুলিয়াতে এই যে বাচ্চাদের ওপর দিনের পর দিন বাইরে থেকে লোক এসে সরকারি এর মধ্যে, হোমের মধ্যে অত্যাচার করলো, কই একটাও তো বুদ্ধিজীবীকে তো আমরা দেখতে পেলাম না। কোথায় বুদ্ধিজীবীরা? কোথায়? অমর্ত্য সেনকে নিয়ে তো সবাই কথা বলছে, কিন্তু পুরুলিয়ায় যে দুটো মা বাবাহীন বলুন, ঘর ছাড়াহীন, যাদেরকে যে হোমে রেখেছিল, দিনের পর দিন যে অত্যাচার করছিল, বুদ্ধিজীবীরা কোথায় গেল?
বুদ্ধিজীবীরা রাস্তায় নামুক, যে হোমের ভেতর এরকমভাবে দিনের পর দিন প্রশাসনের সামনে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হচ্ছে, বুদ্ধিজীবীদের নামা উচিত, আন্দোলন করা উচিত, বিক্ষোভ করা উচিত। সুতরাং এই বাংলায় বুদ্ধিজীবীরাও এখন মানে তাদের মধ্যেও রাজনীতি ঢুকে গেছে। তাদের মধ্যে কোন সরকার কখন আছে, সেই সরকারকে সে যত ভুলই করুক না কেন আমরা টুটি নাড়ব না। আজকে বুদ্ধিজীবীরা হায়দ্রাবাদে হোক, আজকে বুদ্ধিজীবীরা দিল্লিতে কিছু ঘটনা ঘটুক, সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীরা কাশ্মীরে কিছু হয়ে যাক, কোনো বাচ্চা মেয়েকে মেরে দিক ধর্ষণ করে, দেখুন বুদ্ধিজীবীরা একদম সুন্দর করে মিছিল করতে বেরিয়ে করছে। তৃণমূলেরও দেখেছি মিছিল করতে বেরিয়ে গেছে, কিন্তু পুরুলিয়ার আবাসনে যখন দুটো বাচ্চার ওপরে এরকমভাবে টর্চার হলো তখন কিন্তু কোনো বুদ্ধিজীবী বেরোয়। সুপারকে কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি? কেন এখনো পর্যন্ত যারা চুপ করে বসে আছে, কেন প্রশাসন চুপ করে বসেছে? তার মানে এখানে তৃণমূলের প্রশাসনের হাত আছে? প্রশাসন ছাড়া এই জিনিস হতে পারে না। এটা গভর্নমেন্টের হোম, সরকারি হোম। সরকারি হোমে প্রশাসনের সামনে দিনের পর দিন বাইরে থেকে লোক এসে মেয়েদের ওপর অত্যাচার, ধর্ষণ যা কিছু করে দিয়ে চলে যাবে, এটা প্রশাসন ছাড়া হতে পারে না, এবং এটা নিয়ে পুরোপুরিভাবে তদন্তের প্রয়োজন আছে। ঠিক আছে।